প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তোমাদেরকে স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আমি শিপন সাহা, সহকারী শিক্ষক, শালিকা থানা হাই স্কুল। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। তোমরা ঘরে বসে অত্যন্ত মনোযোগের সাথে এই ক্লাসের সমস্ত শিক্ষণফল সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবে এবং সমস্যাগুলি সম্পর্কে পরবর্তী ক্লাসে আমার সাথে যোগাযোগ করিবে। এখন আমরা পরমাণুর গঠন সম্পর্কে আলোচনায় যাই। আমরা প্রথমে পরমাণুর কিছু গঠন সম্পর্কে কিছু দার্শনিকদের মতবাদ সম্পর্কে কিছু আলোচনা করে আসি। আমাদের খ্রিস্টপূর্ব 400 অব্দে বিজ্ঞানী ডেমোক্রিটাস, খ্রিস্টপূর্ব 400 অব্দে, আমরা একটা সালের সম্পর্কে ধারণা নিই। 400 অব্দে বিজ্ঞানী ডেমোক্রিটাস প্রথম একটা পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে ধারণা দেন। আমরা জানি যে প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে আমরা দুটা ভাগে আলোচনা করে থাকি। ক্ষুদ্র ক্ষুদ্র কণার প্রথম ভাগটা হচ্ছে পরমাণু, আর দ্বিতীয় ভাগ হচ্ছে অণু। আমরা জানি যে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। অসংখ্য পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠিত হয়। আমাদের খ্রিস্টপূর্ব 400 অব্দে বিজ্ঞানী ডেমোক্রিটাস বলেছিলেন যে একটা পদার্থকে একটা নির্দিষ্ট সময় পর আর বিভাজন করা সম্ভব হয় না। উনি তখন এই ক্ষুদ্রতম পদার্থটির নাম দিয়েছিলেন, ক্ষুদ্রতম কণার নাম দিয়ে অ্যাটম। এই অ্যাটম শব্দটা আসছে এটোমাস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে অবিভাজ্য, অবিভাজ্য শব্দ। এবং সেই সময় সমসাময়িক আরো দুজন বিজ্ঞানী, প্লেটো ও ডেমোক্রিটাস, প্লেটো ও অ্যারিস্টটল, বিজ্ঞানী ডেমোক্রিটাসের মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। তারা বলেন যে একটা পদার্থকে আমরা যত খুশি ততবার ভাঙতে পারি। আমাদের এই যে পরমাণু সম্পর্কে প্রথম দিকে দার্শনিকদের বিভিন্ন রকম মতবাদ চলছিল। এরপর একটা সময় 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরমাণু সম্পর্কে একটি গ্রহণযোগ্য মতবাদ দেন, এবং সেই মতবাদটি ছিল যে একটা পদার্থ একটা নির্দিষ্ট সময় পর আর ভাঙা যাবে না, সেই কণাটির নাম হবে হচ্ছে পরমাণু। এর পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীগণ পরমাণুর মতবাদকে আরও সংশোধিত এবং পরিমার্জিত করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বিজ্ঞানী বোর। আমরা এখন পিছনের দিকের সমস্ত বিজ্ঞানী এবং আমাদের সামনের রাদারফোর্ড এবং বোরের মতবাদকে সমন্বয় করে একটি পরমাণুর গঠন আলোচনা করব। প্রথমে আমরা একটা পরমাণুর আলোচনার জন্য একটা বৃত্তাকার রূপ চিন্তা করি। যে বৃত্তাকার রূপের মধ্যে আমাদের কেন্দ্রভাগে থাকবে একটা ক্ষুদ্র এলাকা, যে ক্ষুদ্র এলাকার মধ্যে অবস্থান করবে আমাদের প্রোটন এবং নিউট্রন নামক দুটি কণা। প্রোটনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পি, আর নিউট্রনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন। আর ওই পরমাণুর অধিকাংশ স্থান থাকবে ফাঁকা, যে স্থান দিয়ে আমাদের ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। আমাদের ইলেকট্রনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই মাইনাস। আমরা জানি আমাদের কেন্দ্রভাগে যে প্রোটন এবং নিউট্রন থাকে, এর মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, এবং বাইরের কক্ষপথে অর্থাৎ আমাদের একটা কেন্দ্রের বাইরের চারপাশ দিয়ে যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে, সেই ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পরমাণুর কেন্দ্রে যে কটা ধনাত্মক আধান থাকবে, ঠিক তার বাইরে কক্ষপথ দিয়ে ঘূর্ণায়মান সমসংখ্যক ঋণাত্মক আধান থাকবে। আমরা বুঝতেই পারছি, যেমন কার্বনের পরমাণু নিয়ে যখন আমরা আলোচনা করছি, কার্বন পরমাণুর কেন্দ্রে কার্বনের প্রোটন সংখ্যা থাকবে 6টি। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যাও থাকবে 6টি।
আমরা এই যুক্তি থেকে দেখতে পাচ্ছি যে একটা পরমাণু হচ্ছে সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ, কারণ যে কটা ধনাত্মক আধান থাকে ঠিক সমসংখ্যক ঋণাত্মক আধান থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রের প্রোটনের সাথে আমাদের আরেক ধরনের ক্ষুদ্র একটা কণা অবস্থান করছে, সেটি হচ্ছে নিউট্রন। এই নিউট্রন কণাটি হচ্ছে নিরপেক্ষ, এর কোনো বৈদ্যুতিক চার্জ নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জিনিসটা পরমাণুর গঠন সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে একটা পরমাণুর কেন্দ্রে একটা ধনাত্মক চার্জযুক্ত ক্ষুদ্র এলাকা আছে এবং যেখানে অবস্থান করছে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং নিরপেক্ষ নিউট্রন, আর তার বাইরের কক্ষপথে ঘূর্ণায়মান আছে ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের পরমাণুর মূল কাঠামো এবং বিজ্ঞানী বোর, রাদারফোর্ড, জন ডাল্টনের সমন্বিত রূপ। এখন আমরা পরমাণু এবং পরমাণুর গঠন সম্পর্কে জানতে পারছি, এবার একটু অণু সম্পর্কে আলোচনা করি। অণু, আমরা জানি যে একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠিত হয়। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা জানি হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H। একটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে তৈরি হয় হাইড্রোজেন অণু। তাহলে এখানে আমাদের দুটি পরমাণু, হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি হচ্ছে হাইড্রোজেন অণু। তাহলে আমরা সংজ্ঞা থেকে দেখতে পাচ্ছি যে একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে পদার্থ তৈরি হয় তাকে বলি অণু। আমাদের অণুকে ভাঙলে পাই আমরা পরমাণু, আর পরমাণুকে ভাঙলে পাই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নামক তিনটি ক্ষুদ্রতম কণিকা। এখন আমরা আসি একটা পরমাণুকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারবো। আমাদের কোনো একটা মৌলকে বা কোনো পরমাণুকে চিহ্নিত করার জন্য কোনো মৌলকে চিহ্নিত করতে তার পারমাণবিক সংখ্যা জানা প্রয়োজন। পারমাণবিক সংখ্যা জানা প্রয়োজন। এবার আসি আমরা পারমাণবিক সংখ্যা কি। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটনের সংখ্যা। আমরা একটু আগে আলোচনায় এনেছিলাম কার্বনের প্রোটন সংখ্যা 6। এই 6কে আমরা বলবো হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছি যে একটা পরমাণুর কেন্দ্রে যে প্রোটন সংখ্যা থাকে তাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। এবার আমরা আসি ভর সংখ্যা কাকে বলে। ভর সংখ্যা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন পরমাণুর গঠন নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা পরমাণুর কেন্দ্রভাগে দেখতে পেয়েছিলাম যে সেখানে কিছু ক্ষুদ্র কণিকা ছিল, সেটি একত্রে দুইটা কণিকার সমন্বয়ে, একটা ছিল প্রোটন, একটা ছিল নিউট্রন। আমাদের পরমাণুর কেন্দ্রে যে প্রোটন এবং নিউট্রন একত্রে অবস্থান করে, এই প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা বলতে আমরা বুঝবো প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একটু তোমাদেরকে সমন্বয় করছি। আমাদের পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে আমরা একত্রে বলি ভর সংখ্যা, আর শুধুমাত্র প্রোটন সংখ্যাকে বলি পারমাণবিক সংখ্যা। আর একটা পরমাণুকে চিহ্নিত করার জন্য বা কোনো একটা মৌলকে চিহ্নিত করার জন্য আমাদের মূল সংখ্যাটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এবং একই সাথে আমরা জানি যে একটা পরমাণুর কেন্দ্রে যতটা প্রোটন থাকে বাইরের কক্ষপথে ঠিক তত সংখ্যক ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। এবং আমরা জানি ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এখন আমরা আসি আইসোটোপ সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আইসোটোপ সম্পর্কে জানার আগে আরো দুটি বিষয় সম্পর্কে একটু জেনে নিই। যে কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করব। ইলেকট্রন সংখ্যা নির্ণয়, আমরা অপর একটি পরমাণু নিই সোডিয়াম। সোডিয়ামের প্রোটন সংখ্যা 11। আমরা পরমাণুর বাম পাশে এটা লিখব। সোডিয়ামের ভর সংখ্যা 23। তাহলে এখানে আমাদের নিউট্রন সংখ্যা বের করার সময় আমরা
যখন আমরা আমাদের পাঠ্য বিষয় থেকে জানতে পারছিলাম যে একটা পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন এবং সেটাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে আমাদের এখানে ভর সংখ্যা হচ্ছে 23। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা ভর সংখ্যার মধ্যে অবস্থান করে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা বের করার জন্য আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেব, দিলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে আমাদের এই সোডিয়াম পরমাণু নিউট্রন সংখ্যা 12। আর আমাদের অবশিষ্ট আছে বাইরের কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন সংখ্যা। আমরা জানি একটা পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে ঠিক সমসংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে এক্ষেত্রে পরমাণুতে ইলেকট্রন আছে 11টি। আমাদের সর্বশেষ বিষয় হচ্ছে আইসোটোপ। আমাদের ছোট্ট একটা বিষয় যে একটা পরমাণুর প্রোটন সংখ্যা নির্দিষ্ট থাকে, কিন্তু নিউট্রন সংখ্যা কখনো কখনো ভিন্ন হতে পারে, একের অধিক হতে পারে, কখনো নাও থাকতে পারে। যেমন আমরা হাইড্রোজেনকে একটু আলোচনা করি। হাইড্রোজেনের একটা আইসোটোপের নাম প্রোটিয়াম, অপর একটি আইসোটোপের নাম ডিউটেরিয়াম, অপর একটি আইসোটোপের নাম ট্রিটিয়াম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাইড্রোজেনের প্রোটন সংখ্যা সর্বদাই 1, অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 0। এখানে প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 1। এখানে প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 2। তাহলে এর ভর সংখ্যা 1, এর ভর সংখ্যা 2, এর ভর সংখ্যা 3। আমরা দেখতে পাচ্ছি এদের সবার ক্ষেত্রে প্রোটন সংখ্যা একই, অর্থাৎ যে সমস্ত